কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান, দেখছেন টিবিএন অ্যানালাইসিস। এবং আজকে আমরা আসলে অ্যাকাউন্টিং বিষয়ে কথা বলবো। এবং অ্যাকাউন্টিংয়ের মূলত আপনারা জানেন আর মাত্র 4 মাস পরে কিন্তু শুরু হয়ে যাবে নতুন ট্যাক্স সিজন। ফলে এই 4 মাসের মধ্যে কি কি প্রস্তুতি নিতে হবে সেই বিষয়ে যেমন আমরা কথা বলবো, এবং নতুন বছরের কী ধরনের পরিবর্তন আছে, ট্যাক্স লতে কি কি নতুন যুক্ত হয়েছে, এই বিষয়গুলি নিয়ে আজকে যেমন আমরা কথা বলবো। সেই সঙ্গে যারা ট্যাক্স অ্যামেন্ড করতে চান, ট্যাক্স ফাইল, তাদের জন্য 10টি পরামর্শ দিবেন। এবং সব কিছু নিয়ে আরও যারা ট্যাক্সি মেডেলিয়ান ওনার রয়েছেন তাদের জন্য আজকে খুবই ইম্পর্ট্যান্ট কিছু বিষয় রয়েছে। এবং যারা স্টুডেন্ট লোন 10,000 টাকা পর্যন্ত মওকুফ পাচ্ছেন তাদের জন্য কিছু আয়োজন রয়েছে আমাদের। সব কিছু মিলিয়ে দেখছেন টিবিএন অ্যানালাইসিস, এবং এই সব কিছু নিয়ে আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন আপনার অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ হাশেম। তিনি আইআরএস এনরোলড এজেন্ট এবং প্রেসিডেন্ট অ্যান্ড সিইও কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস। মোহাম্মদ হাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে যেতে বলছিলাম আর মাত্র 4 মাস পরেই, মানে এই বছরের আছে মোটে আর 4 মাস। ফলে নতুন ট্যাক্স বছরে নতুন কিছু আইন কানুন নিয়মও আসছে। সেই পরিবর্তনগুলো কি কি আছে যেমন জানতে চাই, এবং এই 4 মাসের মধ্যে মানুষ কি কি ধরনের প্রস্তুতি দরকার হতে পারে সেই ব্যাপারেও জানতে চাই। রাইট, ধন্যবাদ সুলতানা আপা। ধন্যবাদ টিবিএন দর্শকদেরকে যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন। রাইট, আমরা যেটা বলতেছিলাম 4 মাস বাকি আছে, কিন্তু আপনার যে ট্যাক্স পেয়ার তাদের একটা প্ল্যানিং করতে হবে। কারণ নতুন 2022 ট্যাক্স রিটার্ন যেটা আসবে সেখানে অনেক পরিবর্তন আসবে। অলসো ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের কারণে অনেক চেঞ্জ আছে। সো আপনারা সামটাইম যখন ট্যাক্স রিটার্ন করতে আসেন অনেক সময় সারপ্রাইজ হয়ে যান যে আমি গত বছর পেয়েছিলাম এত টাকা, কিন্তু এই বছর এত কম কেন? আমার তো প্ল্যান ছিল আমি একটু এই ট্যাক্সের টাকা পাবো এবং সেই টাকা স্পেন্ড করে হয়তো দেশে যাব, অন্য কিছু করব, এরকম প্ল্যান। সেই কারণেই এই যে চেঞ্জগুলো আসতেছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে তুলে ধরবো, হচ্ছে 2022 ট্যাক্স রিটার্ন যেটা আমরা 23-তে করবো। সো নতুনের মধ্যে যে অলসো এটা লং লিস্ট, আপনার এই আমেরিকানরা লং লিস্ট চেঞ্জ এটা ফেস করবে, অনেক বড় একটা লিস্ট। অ্যান্ড অলসো যারা স্মার্ট ট্যাক্স পেয়ার আছে তারা অবশ্যই এখন থেকে প্ল্যানিংটা করবে। সো প্রথমে আসেন, আমরা প্রথমে গত বছর আমরা যেটা দেখেছি চেঞ্জিংটা, যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট। সো 2021-এ যে আমরা ট্যাক্স রিটার্ন করেছি সেই যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট কী ছিল, যেসব বাচ্চার বয়স 6 বছরের নিচে তারা কিন্তু 3,600 টাকা করে পেয়েছে পার চাইল্ডে। আর 6 বছর থেকে 17 বছরের মধ্যে তারা পেয়েছিল আপনার $3,000। সো এই 2022-তে আবার কিন্তু আগের জায়গায় ফেরত যাচ্ছে। তো সেটা কীরকম? আপনার যে আগে চাইল্ড ট্যাক্স ক্রেডিট $2,000 ছিল ওখানে কিন্তু ব্যাক যাচ্ছে। সো আপনি এই বছর এসে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা আপনি 3,000 কিংবা $3,600 এটা এক্সপেক্ট করবেন না, আপনি পাবেন ম্যাক্সিমাম $2,000। আরেকটা যেটা ছিল 2021-এ বাচ্চার বয়স 17 বছর পর্যন্ত হলে আপনি ক্রেডিটটা পেতেন, কিন্তু 21-এ বা 22-তে গিয়ে আপনার 16-এর নিচে হতে হবে আপনার বাচ্চাকে, আদারওয়াইজ আপনি $2,000 সেটা ক্রেডিটটাও আপনি পাবেন না। আরেকটা যেটা ছিল আনইনকাম, এই যদি আপনার না থাকে তাহলে আপনি 2021-এ যে ট্যাক্স রিটার্ন করেছেন সেখানে আপনি চাইল্ড ক্রেডিটটা পাওয়া যেত, কিন্তু এই 2022 ট্যাক্স রিটার্ন যেটা আসবে আপনার অ্যাটলিস্ট $2,500 আনইনকাম থাকতে হবে, আদারওয়াইজ আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন না। সো এখানে বিগ ডিফারেন্স। তো 3,600 থেকে আপনি আবার ব্যাকে চলে যাচ্ছেন $2,000। এটা হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের বেলায়। এবার আসেন দ্বিতীয় যেটা চাইল্ড অ্যান্ড ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিট। সেখানে দেখেন 21-এ আপনারা যেসব বাচ্চাদেরকে ডে কেয়ার রেখেছেন, আপনি এক বাচ্চার জন্য $8,000, 2 বাচ্চার জন্য $16,000 যে এক্সপেন্ড করেছেন তার 50% আপনি ক্রেডিট পেয়েছেন। এক বাচ্চার জন্য আপনি পেয়েছেন $4,000, 2 বাচ্চার জন্য $8,000 আপনি ফেরত পেয়েছেন। তো দেখেন 2022-তে আপনি কী দাঁড়াচ্ছে, সে আগের জায়গায় ফেরত যাচ্ছে, যেটা 2020-তে ট্যাক্স রিটার্ন করেছেন 50% থেকে আবার 35% আপনার এই ইয়াতে চলে যাচ্ছে, ক্রেডিটে চলে যাচ্ছে। এর অর্থ হচ্ছে আপনি এক বাচ্চার জন্য যেখানে আপনার 8,000 সেখানে এক বাচ্চার জন্য আপনাকে এক্সপেন্ড দেওয়া হবে 3,000, 2 বাচ্চার জন্য হচ্ছে আপনার 6,000। সো 6,000-এর 35% আপনি ক্রেডিট পেতে পারেন। এটাও কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন। সো আপনারা বড় ধরনের রিফান্ড এক্সপেক্ট করতে পারবেন না যারা চাইল্ড অ্যান্ড ডে কেয়ার ক্রেডিট নিয়ে। নাম্বার 3তে আপনাদের একটা সুখবর এবং ব্যাড নিউজও আছে। সেটা কি? সুখবরটা হচ্ছে যে আনইনকাম ট্যাক্স ক্রেডিটটা
আপনার কিন্তু প্রতি বছর ইনফ্লেশনের কারণে বাড়ে, এই 2022-তে এটা বাড়বে। তবে যাদের বাচ্চা ছিল না, চাইল্ডলেস যে ট্যাক্স পেয়ার, তারা কিন্তু 2021-এ 1502 টাকা পেয়েছিল ক্রেডিটটা, এটা হচ্ছে ফ্রি মানি, কিন্তু 2022-তে এটা আপনি 560 টাকা পাবেন। দেখেন ইজ এ বিগ ডিফারেন্স। উইদাউট চাইল্ড 1502 টাকা যেটা 21-এ পেয়েছেন, সেটা আপনি 2022 গিয়ে আপনি পাবেন 560 টাকা মাত্র। ইজ এ বিগ ডিফারেন্স অলসো। অ্যান্ড গুড নিউজ হচ্ছে নেক্সট ইয়ারে যেটা 22-তে আর্ন ইনকাম ক্রেডিট এক বাচ্চার জন্য যেটা আসবে, সেটা হচ্ছে $3,618 ছিল আপনার এই 2021-এর জন্য। সেটা যেহেতু ইনফ্লেশনের কারণে আপনার প্রতি বছর একটু বাড়ে, সেই কারণে 3,733 টাকা হবে। দুই বাচ্চা হচ্ছে $5,980 ছিল 21-এ, আবার 2022-তে গিয়ে এটা হবে $6,164, এখানে বাড়বে। আর 3 এবং তার অধিক বাচ্চা যেটা 6,728 টাকা ছিল 21-এ, যেটা কারেন্ট ইয়ার, আর সেই নেক্সট ইয়ারে গিয়ে হবে $6,935। এখানে হচ্ছে গুড নিউজ ফর দ্য 2022 ট্যাক্স রিটার্নে। এবার আসেন রিকভারি ক্রেডিট, এখানেও একটা বিগ চেঞ্জ রয়েছে। রিকভারি ক্রেডিটটা দেওয়া হয়েছিল আপনার স্টিমুলাস চেকের কারণে। যারা $1,400 ট্যাক্স পেয়ার এবং ডিপেন্ডেন্ট $1,400, এটা কিন্তু 2022-তে টোটালি থাকবে না। সো রিকভারি ক্রেডিটটা আপনার টোটালি গন। সো এখানে কিন্তু আপনার যারা রিকভারি চেকটা পান নাই বা লস হয়ে গেছিল, তারা কিন্তু 21 এটা ট্যাক্স রিটার্ন করে পেয়েছে, বা 22-তে এটা থাকবে না। সেখানে কিন্তু আপনার বিগ ডিফারেন্স। সো নো মোর রিকভারি ক্রেডিট অ্যান্ড নো মোর স্টিমুলাস চেক 2022-তে। সো এটা হচ্ছে একটা ব্যাড নিউজ ফর দ্য ট্যাক্স পেয়ারদের জন্য। তারপর আছে প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট, এটা ঠিক থাকবে। অ্যান্ড ট্যাক্স ব্রেক আপনার 10% থেকে 37% ট্যাক্স রেট, আপনার 7টা রেট। তবে আপনার ইয়াটা বাড়ানো হচ্ছে, যে আপনার এই ট্রাশ হোল্ডটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনি কিছুটা বেনিফিট হবেন। সো আপনার ইনকাম যদি একটু বাড়েও, বা ট্যাক্স রেটটা কম থাকবে, 10%, 12%, 22%, 24%, 32%, 35%, ম্যাক্সিমাম হচ্ছে 37%। সো সিঙ্গেল যাদের $539,000 ইনকামের উপরে যদি হয়, দেন আপনার 37% ট্যাক্স দিতে হবে। আর মেরিট ফাইলিং জয়েন্টলি $647,000 উপরে যদি হয়, দেন ইউ হ্যাভ টু পে 37% ট্যাক্স। সো এখানে একটু বেনিফিট আছে, যেটা ট্যাক্স থ্রেশহোল্ডটা বাড়ার কারণে এটা। তারপরে হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট। এখানে আপনার একটা সুবিধা আছে, সেটা গত বছর ছিল মানে কারেন্ট ইয়ারে 40,000 থেকে এটা ইনক্রিজ করে 41,675। সেই অর্থ হচ্ছে 40,000 যে যদি যাদের কারো ইনকাম থাকে ট্যাক্সেবল ইনকাম, আপনার যদি ক্যাপিটাল গেইনটা হবে লং টার্ম, তাহলে আপনার ট্যাক্স রেট ছিল 0, সেটাকে এখন 41,000 করা হয়েছে, 41,675। অ্যান্ড অলসো মেরিট ফাইলিং জয়েন্টলি যেটা ছিল 80,800, সেটাকে করা হয়েছে 83,350। এর অর্থ কি, আপনার যদি মেরিট ফাইলিং জয়েন্টলি ট্যাক্সেবল ইনকাম 83,300-এর নিচে থাকে, কিন্তু আপনি যদি কোনো স্টক মার্কেটে যদি ইনভেস্ট করে ক্যাপিটাল গেইন পান মোর দেন 1 ইয়ারের যদি আপনি হোল্ড করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ট্যাক্স রেট হবে 0। আদারওয়াইজ আপনাকে ম্যাক্সিমাম 20% ট্যাক্স দিতে হবে। সো এটা আপনার একটু বেনিফিট আছে, যেহেতু আপনার ট্রাশ হোল্ডটা বাড়িয়ে দিয়েছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন, এখানে আপনার বেনিফিট থাকবে, যেটা গত বছর ছিল মেরিট ফাইলিং জয়েন্টলি 25,100, আর আগামী বছর 2022-তে হবে 25,900, অ্যান্ড সিঙ্গেল হচ্ছে 12,550, আর এই নেক্সট ইয়ারে যেটা আসবে 12,950, এবং হেড অফ হাউস হোল্ড 18,800, এবং 2022-তে হচ্ছে 19,400। এর অর্থ কি, আপনার যদি কোনো ইনকাম থাকে, ফর এক্সাম্পল আপনি যদি মেরিট হন, সো আপনার 25,900 যদি আপনার ইনকাম থাকে, ইউ ডোন্ট হ্যাভ টু পে এনি ট্যাক্স অ্যাট অল। এটা আমি W2-র বেলায় বলতেছি, নট ক্যাশ ইনকাম যাদের। সো সিঙ্গেল যদি হন 12,950 পর্যন্ত আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। এরপরে আপনার যদি আসে, দেন আপনাকে ট্যাক্স পে করতে হবে। এরপর আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আর ইনকাম ক্রেডিট অ্যাডজাস্টমেন্ট হবে, দেন ইউ গেট দ্য ক্রেডিট অ্যান্ড ইউ গেট দ্য রিফান্ড। সো এখানে হচ্ছে আপনার বেনিফিট 2022-তে আসবে। আরেকটা নতুন এই বছর যেটা আসবে, যেটা আপনারা কোনো সময় আগে ছিল না, এটা যেটা আসবে, আমরা অনেকবার এটাকে টিবিএনের মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়েছি। যারা থার্ড পার্টি নেটওয়ার্কে ট্রানজেকশন করেছেন, আমরা বলেছিলাম পেপাল এবং ব্যানমো কিংবা জেলোতে গিয়ে আপনারা যে এই করসপন্ডেন্ট করেছেন, টাকা সেন্ড করেছেন, এটা আমরা এটাও বলেছি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের ক্ষেত্রে, নট ফর দ্য গিফট। সেই ক্ষেত্রে আপনি $600 উপরে যদি বেশি করেন, ট্রান্সফার করেন বা রিসিভ করলে, সেটা আপনার ইনকাম হিসাবে ওরা পেপাল কিংবা ব্যানমোর মধ্যে যদি করেন, তারা একটা আপনাকে 1099
কে পাঠাবে এটা কিন্তু আপনাকে অবশ্যই রিপোর্ট করতে হবে। এটা আমরা টিবিএনের মাধ্যমে অনেকবার কভার করেছি। মোস্ট লাইকলি আমরা যখন ট্যাক্স রিটার্ন সামনে আসবে আমরা আরও কভার করব কাদেরকে 1099 এটা ইস্যু করবে এবং কীভাবে এটা ট্যাক্স রিটার্ন করতে হবে। অ্যান্ড অলসো স্টুডেন্ট লোন interest deduction is still $2,500 এটা থাকবে, দ্যাটস দ্য গুড নিউজ। অ্যানাদার গুড নিউজ হচ্ছে টিচারদের জন্য। টিচাররা যেটা পেত সেটা হচ্ছে 2021 $250, এটা হচ্ছে অ্যাবাভ দ্য লাইন ডিডাকশন। এর অর্থ হচ্ছে ওয়েদার নট আপনি আইটেমএস করেন আর না করেন এই ইজ গোনা বি আপনি ডিডাকশন নিতে পারবেন $2,500 ইন 2021-এ, বাট এটা জাম্পিং করে $600 হয়েছে 2022-তে। সো অ্যানাদার গুড নিউজ হচ্ছে টিচারদের জন্য সিঙ্গেল 300, মেরিট ফাইলিং জনলি অ্যানাদার 300, সো $600 টোটাল ডিডাকশন নিতে পারবে ইভেন তো যদি আইটেমাইজ না করে। এটা মূলত টিচারদের জন্য যারা টিচার। অ্যান্ড আরেকটা নতুন যেটা ইনফ্লেশনের কারণে চেঞ্জ হয়েছে, ইনফ্লেশন রিডাকশন একটা কারণে, যেটা প্রেসিডেন্ট রিসেন্টলি আপনার সাইন করেছে, সেটা রেসিডেন্সিয়াল ক্লিন এনার্জি ক্রেডিট। সেখানে আপনার 26% ছিল, সেটাকে আপনার 30% করা হয়েছে। সেটা মেবি উই গেট মোর গাইডলাইন, এখন আমরা আইআরএস থেকে সেরকম পাই নাই, তবে যেটা দেখা যাচ্ছে 30% পর্যন্ত ক্রেডিট আপনি পেতে পারেন যদি আপনি সোলার এনার্জি ধরনের আপনি ইনস্টল করেন আপনার বাসার মধ্যে। ফেডারেল থেকে পাবেন, আপনি অলসো স্টেট থেকেও পাবেন আপনার, বাট এটা হচ্ছে নন রিফান্ডেবল ক্রেডিট। আপনার যদি ট্যাক্স যদি না থাকে ইউ নট গেটিং এনিথিং। সো অনেক সময় আপনাদের সোলারের যে রিপ্রেজেন্টেটিভরা আপনাদের সাথে আসে, তারা বলে তুমি ক্রেডিট পাবে এত টাকা, তুমি এটা পাবা, কিন্তু সেক্ষেত্রে যদি আপনার ইনকাম না থাকে এবং ট্যাক্স রিটার্ন যদি আপনার ট্যাক্সেবল ইনকাম যদি 0 হয়, ট্যাক্স যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ক্রেডিটটা পাওয়া যাবে না। এদিকে খেয়াল রাখতে হবে। অ্যান্ড অলসো ইবি, সেটা আমাদের গাইডলাইন এখনও আসে নাই, এখানেও আপনার ক্রেডিট আছে ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের আন্ডারে যে রুলগুলো আসতেছে সেটা। অ্যান্ড অলসো অ্যানাদার থিং চেঞ্জ ইন পেরোল ট্যাক্স, যেটা হচ্ছে পেরোল ট্যাক্স সোশ্যাল সিকিউরিটি যাদের 147,000 পর্যন্ত ইনকাম যাদের আছে তাদের সোসাইটি কাটবে, এরপর সোসাইটিটা 6.2% এটা আর কাটবে না। সেখানে হচ্ছে এটা অলমোস্ট $4,000 ইনক্রিজ হয়েছে 2022-র জন্য। সো দোজ আর দ্য চেঞ্জ। অ্যান্ড অ্যানাদার লাস্ট ওয়ান স্ট্যান্ডার্ড মাইলেজ রেট, এটা একটু চেঞ্জ, এটা গুড নিউজ। আপনার যেহেতু তেলের দাম অনেক বেড়েছে এবং সেই ক্ষেত্রে এই জন্য যারা বিজনেস পারপাসে আপনি গাড়ি ইউজ করেন আপনার বিজনেসের জন্য, তারা পাবে 58.5 সেন্ট করে, এটা আগে ছিল 56 সেন্ট। অ্যান্ড মেডিকেল পারপাসে পাবেন আপনি 18 সেন্ট করে, আগে ছিল 16 সেন্ট। এবং চ্যারিটেবল পারপাস, যেটা হচ্ছে আপনি যদি ডোনেশন দিয়ে কোনো জায়গায় আপনার বাসা থেকে ডোনেশন নিয়ে আপনি কোনো এক জায়গায় যদি গাড়ি দিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আপনি 14 সেন্ট পাবেন পার মাইলেজ, সেক্ষেত্রে আপনার কোনো চেঞ্জ নেই এটাতে। অ্যান্ড লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে সেলফ এমপ্লয়িদের জন্য যেটা ডিডাকশন, এটা হচ্ছে পাস থ্রু এন্টিটি ডিডাকশন 20%। আপনারা যারা সেলফ এমপ্লয়ি আছেন তারা কিন্তু 20% ডিডাকশন পাবেন, আপনারা ট্যাক্স রিটার্নের সময়টা দেখতে পাবেন। আর যারা এলএলসি এস কর্পোরেশন তারা আছে, তারাও কিন্তু 20% ডিডাকশন পাবেন, এটা আপনার স্টিল সেম আছে। অ্যান্ড অ্যানাদার গুড নিউজ হচ্ছে গিফট ট্যাক্স। তো যারা গিফট অনেক সময় বাড়ি কেনার জন্য যারা গিফট নেন, লেনদেন করেন, সো ম্যাক্সিমাম যেটা 2021-এ আপনি দিতে পারতেন 15,000, এটা এবার পাবেন 16,000, সো 16,000, সো 16,000। এর অর্থ কি, আপনি যদি কাউকে 16,000 পর্যন্ত গিফট দেন আপনাকে ট্যাক্স রিটার্ন করতে হবে না। যদি 16,000-এর উপরে দেন তাহলে ট্যাক্স রিটার্ন করতে হবে। সো এখানে 16,000, $1,000 ইনক্রিজ করা হয়েছে। সো দোজ আর দ্য থিং আপনার আপডেট 2022-র জন্য। তবে মেজর যেটা চেঞ্জ আমরা যেটা বলতেছি চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা, সো যেটা এটা বিগ চেঞ্জ। অ্যান্ড অলসো চাইল্ড অ্যান্ড ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিট, এটাও অনেক বড় ধরনের চেঞ্জ, সেগুলো আপনাদের খেয়াল রাখতে হবে এবং প্ল্যানটা এইভাবে করতে হবে। এমনিতে চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়ে আমরা বিভিন্ন সময় শুনেছিলাম যে বিভিন্ন মানে কংগ্রেসের ডেমোক্রেটরা তো বটেই, কোনো কোনো রিপাবলিকানও আসলে পক্ষে ছিলেন যাতে করে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটি আসলে বাড়ানো হয়। আপনার কি মনে হয় 4 মাসের মধ্যে এই সংক্রান্ত নতুন কোনো আইন আসলেও আসতে পারে? ইয়েস, প্রেসিডেন্ট বাইডেন ট্রাই করেছিল এটা এক্সটেন্ড করার জন্য। আপনারা দেখেছেন আমেরিকান রেস্কিউ প্ল্যানের আন্ডারে যেটা হয়েছিল, উনি চেয়েছিল নেক্সট ইয়ার পর্যন্ত, মানে 2021 পর্যন্ত এটা যে প্রতি মাসে $250 এবং $300 প্রতি মাসে দিত, সেটাকে আরও ইনক্রিজ করতে চেয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি এটা হয় নাই। সো আমরা এখন বলতে পারবো না, তো আনলেস এন্ড অফ দ্য ডিসেম্বর না আসা পর্যন্ত যদি কোনো কিছু চেঞ্জ আসে দেন ইউ ক্যান ডু দ্য আপডেট।
কমপ্লিট, এই মুহূর্তে কোনো কিছু। যাদের এমনিতে ট্যাক্স ফাইল অ্যামেন্ডমেন্ট করা দরকার তাদের জন্য কি কি পরামর্শ রয়েছে, কখন আসলে অ্যামেন্ড করার জন্য ভালো টাইম? ইয়েস, সো অ্যামেন্ডমেন্ট কখন করতে হবে এবং কিভাবে করতে হবে। সো অ্যামেন্ডমেন্ট অ্যাকচুয়ালি মূলত আপনার যদি ভুল হয়ে থাকে সেটা অ্যামেন্ডমেন্ট করবেন। আবার মনে করেন হঠাৎ করে আপনি চার জায়গায় কাজ করেছেন, 3টা W2 আপনি রিপোর্ট করেছেন, আপনি আরেক জায়গায় ভুলে গেছেন, কয়েকদিন পরে আপনি এটা পেলেন another W2, then you can do the amendment return. Then আপনি অনেক সময় ক্রেডিট আপনি মিস করেছেন, ডিডাকশন মিস করেছেন। ফর এক্সাম্পল আপনাকে একটু আগে বলেছিলাম যে টিচার অকুপেশনটা টিচার বসিয়েছে কিন্তু ডিডাকশনটা নেন নাই, তো সেক্ষেত্রে আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারেন যদি আপনার ট্যাক্স চেঞ্জ হয়। সো এখানে একটা রুল আছে, সেই রুলটা কি, যদি কোনো সময় আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করার পরে ইমিডিয়েটলি আপনি জানলেন যে আপনার একটা W2 আপনার কি হয় নাই, প্রসেস হয় নাই বা সাবমিট হয় নাই, কিংবা আপনি বাসায় ফেলে আসছেন পরে মেল এসেছে, তো সেই ক্ষেত্রে যদি ডিউ ডেটের মধ্যে আপনার ট্যাক্স রিটার্নটা অ্যামেন্ডমেন্ট করতে হয় তাহলে আপনার ট্যাক্স রিটার্নটার উপরে আপনি লিখে দিবেন সুপারসিডিং রিটার্ন। এটার উপরে লিখে দিলে কি হবে, যেহেতু আপনার ট্যাক্স ডিউ ডেটটা এখনও পার হয় না, April 15 যদি ডিউ ডেট থাকে, সেই ডিউ ডেট যদি পার না হয়ে থাকে তাহলে আপনি এটা লিখে দিবেন। এর অর্থ হচ্ছে ওরা আপনার যেটা সাবমিট করেছেন সেটাকে বাদ দিয়ে আপনার এই নতুনটা যেটা সুপারসিডিং যে আপনি লিখে দিয়েছেন সামনে, এটাকে অরিজিনাল রিটার্ন হিসাবে ধরবে, যেটা ডিউ ডেটের মধ্যে হয়। আমি আবার ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে ডিউ ডেট এপ্রিলের 15 তারিখের মধ্যে যদি হতো তাহলে আপনি সেই জিনিসটা করতেন, আদারওয়াইজ আপনি 1040 এই অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন রেগুলারভাবে করবেন। এটা হলো একটা। আরেকটা হচ্ছে আইআরএসকে মাঝে মধ্যে কারেকশন করতে হয়, সো এটা আপনার কোনো কিছু করতে হবে না। সামটাইম ম্যাথমেটিক আপনার মিস্টেক হয়, অনেক সময় সফটওয়্যারের কারণে হয়, সেটা আপনাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে না, বিকজ যেটাতে আপনার সফটওয়্যার প্রবলেম ছিল। আবার অনেক সময় আপনারা রং ইনফরমেশন দিয়েছেন। ফর এক্সাম্পল আপনি বলেছেন, আমরাও দেখেছি অনেকবার, যে আপনি বলেছেন আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পান নাই, আপনি পেয়েছেন, আমরা বলেছি আপনি $600 মিনিমাম পেয়েছেন, কিংবা $1200 আপনারা বলেছেন না আপনি পাই নাই। স্টিমুলার চেক আপনারা বলেছেন পান নাই, কিন্তু অ্যাকর্ডিং টু আইআরএস করে তারা বলেছে আমরা পাঠিয়েছি। সো এই ধরনের যদি এই এরর হয়ে থাকে তাহলে এটা আইআরএসকে ক্যালকুলেশন করতে দিবেন, কারণ তাদের রেকর্ডে এটা আছে। সো এটা ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্য অ্যামেন্ডেড। আর যদি অ্যামেন্ডমেন্ট করতে হয় ইউ হ্যাভ টু ইউজ দ্য 1040X। অ্যান্ড অলসো আপনার যখনই আপনি জানেন যে আপনার ইনকাম কোনোটা মিসিং হয়েছে বা কোনো বড় ধরনের একটা ইনকাম বাদ পড়েছে, তাহলে ইমিডিয়েটলি আপনি অ্যামেন্ডমেন্ট করবেন, এবং যদি ব্যালেন্স ডিউ হয়ে থাকে রাইট দ্য ওয়ে আপনি এটা পে করে দেবেন। ওয়াই? বিকজ ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি কন্টিনিউ এটার সাথে অ্যাড হবে। সো এই জন্য এটা কেয়ারফুলি থাকতে হবে। অ্যান্ড অলসো অ্যানাদার থিং হচ্ছে আপনার ইউ ক্যান ট্র্যাক ইউর অ্যামেন্ডেড রিটার্ন। এখন দেখেন আইআরএসের কিন্তু অনেক সুন্দর টুলস আপনার ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে, যদি অ্যামেন্ডমেন্ট কী পজিশন আছে, আপনার কি এটা কি ওরা প্রসেস করেছে কিন্তু করে নাই, আপনি সব কিছু দেখতে পাচ্ছেন, এটা ট্র্যাক করতে পারবেন। irs.gov অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন যদি আপনি ক্লিক করেন, সো ইউ ক্যান গেট অল দ্য ইনফরমেশন। অলসো যদি মিসিং ডিডাকশন অ্যান্ড ক্রেডিট যদি মিসিং থাকে অবশ্যই আপনি আপনার অ্যামেন্ডেড রিটার্ন করবেন। আরেকটা যেটা অনেক সময় ন্যাচারাল ডিজাস্টারের কারণে, ফেডারেল ডিজাস্টার যেগুলো হয় এগুলোর কারণে অনেক সময় আপনার এই লস যে হয়, এই লসটা আপনি ইমিডিয়েট ইভেন তো ট্যাক্স রিটার্ন করে ফেলার পরেও আপনি এটা ইমিডিয়েট অ্যামেন্ডমেন্ট করতে পারেন, আপনার লসটা করে আপনার ট্যাক্সটা কম দেখে আপনি এই রিফান্ড পেতে পারেন, সেটা আপনি ইমিডিয়েটলি করতে পারেন। সো অ্যামেন্ডমেন্ট আরেকটা জিনিস আমরা সবসময় বলি, হোম কেয়ারে যদি কোনো ক্রেডিট যদি এক্সক্লুশনটা যদি মিস হয় আপনি ডেফিনেটলি অ্যামেন্ডমেন্ট করবেন, এবং 3 বছর সময় থাকে, এই 3 বছরের মধ্যে আপনি যদি অ্যামেন্ডমেন্ট করেন রিফান্ড পাবেন। আদারওয়াইজ আপনার রিফান্ডটা আপনি অ্যামেন্ডেড রিটার্ন করতে পারবেন, বাট আপনার রিফান্ডটা আপনি পাবেন না। সো এইগুলো আপনার মনে রাখতে হবে। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। কারণ তো অ্যামেন্ডমেন্ট করার সঠিক টাইম কোনটি, মানে কখন? যেমন মনে করেন 2018 ডেডলাইন কিন্তু চলে গেছে, সো আপনি 2018-এ যদি এখন অ্যামেন্ডেডটা করেন তাহলে সেক্ষেত্রে আপনি রিফান্ডটা পাবেন, ইউ ক্যান সাবমিট দ্য অ্যামেন্ডেড রিটার্ন। বা 2019-এর আপনার এপ্রিল পর্যন্ত সময় আছে, স্টিল অ্যামেন্ডমেন্ট করছে। 2019, 20, 21 এগুলো আপনি অ্যামেন্ডেড করতে পারবেন। জি, অনেক ধন্যবাদ। 2021-এর ট্যাক্স এক্সটেনশন ফাইলার যারা রয়েছেন তারা
তাদের কোন কোন বিষয়গুলো আসলে ট্যাক্স বেনিফিটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি রয়েছে যে ওভারলুক করা উচিত? এটা ভালো পয়েন্ট একটু উল্লেখ করেছেন। সো যারা এক্সটেনশন নিয়েছেন, আপনাদের ডিউ ডেট ছিল এপ্রিলের 15 তারিখ কিংবা এপ্রিল 17 তারিখ, কিন্তু অনেকেই ট্যাক্স রিটার্ন করতে পারেন নাই, তো সেই ক্ষেত্রে আপনারা এক্সটেনশন নিয়েছেন। যারা পার্সোনাল এক্সটেনশন নিয়েছেন তারা অক্টোবর 15 পর্যন্ত ডেডলাইন। সো আমরা যেটা বলতে চাই যে আপনি যেন ভুলে না যান আপনার ক্রেডিটগুলো ক্লেম করার জন্য। ফর এক্সাম্পল আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, চাইল্ড অ্যান্ড ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিট, এডুকেশন ক্রেডিট, রিকভারি রিবেট ক্রেডিট, এই জিনিসগুলো আপনারা ওভারলুক করবেন না। সো ট্যাক্স ফাইল করার সময় এই ক্রেডিটগুলো অবশ্যই নেবেন। আর যারা এস কর্পোরেশন, এলএলসি এগুলো করেছেন তাদের এক্সটেনশন কিন্তু নিয়েছেন, তারা কিন্তু সেপ্টেম্বর 15-এর মধ্যে আপনাদেরকে অবশ্যই ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে, আদারওয়াইজ আপনার ইন্টারেস্ট এন্ড পেনাল্টি যোগ করতে হবে। ইয়েস, অনেক ধন্যবাদ। এমনিতে ট্যাক্সি মেডালিয়ন ওনার যারা রয়েছেন তাদেরকে এই বছর টিএলসির কাছে ফিনান্সিয়াল ডিসক্লোজার করতে হবে, রাইট? জি। কেন এবং কি কি করতে হবে, কি কি করণীয় আছে তাদের, এটা আমি জানবো, কিন্তু তার আগে আমি একটু একটা প্রশ্ন নিতে চাই। আখি চৌধুরী প্রশ্নটি করেছেন যে 5 জনের একটি ফ্যামিলিতে ইয়ারলি কত টাকা ট্যাক্স ফাইল করলে আসলে মেডিকেয়ার কোনো প্রবলেম হবে না? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মেডিকেল এটার প্রপার্টি গাইডলাইনটা দেখতে হয়, সেটা আপনি গুগলিং করলেই দেখতে পারবেন। বাট আমরা যেটা দেখি যে আপনারা যারা ইমিগ্রেশনের কাজ করেন, এখানে IA-64P একটা আপনার ফর্ম আছে, ওই ফর্মের মধ্যে IA-64P, এটা জেনারেলভাবে বলতেছি, ওটার মধ্যে আপনার একটা লিস্ট আছে। অলসো আপনারা যারা হেলথ ইন্স্যুরেন্স করেন তাদের কাছে একটা রেকর্ড আছে, একটা ওখান থেকে আপনি চার্টটা নিয়ে আপনি চেক করতে পারেন আপনার যে 5 জনের জন্য কত টাকা আপনার রিকোয়ারমেন্ট, এর উপরে গেলে আপনাকে মেবি পেমেন্ট দিতে হবে। তো সেখান থেকে জেনে আপনি ক্লিয়ার হতে পারেন। আরেকটি জিনিস, ধরেন একজনের পরিবারে ইনকামটা কত হলে তার ট্যাক্স আর দিতে হবে না, 2 জনের পর এরকম 5 জন পর্যন্ত যদি আপনি মানে ব্রেকডাউনটা বলতেন। ইয়েস, আপনি এখানে ডিডাকশন যেটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। সো স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে আপনার এই বছর যেটা আমরা বলেছিলাম 25,900 হচ্ছে মেরিট ফাইলিং জয়েন্টলি। সো আপনি 5 জন হোক, 6 জন হোক, যতজন ডিপেন্ডেন্ট থাকুক না কেন, আপনি যাবে এটা ফাইলিং স্ট্যাটাসের উপরে। সো ফাইলিং স্ট্যাটাস কি? সো আপনার মেরিট ফাইলিং জয়েন্টলি। সো 25,900 পর্যন্ত আপনার ট্যাক্স পে করতে হবে না, শুধু W2 বেলায়। কিন্তু আপনি যদি সেলফ এমপ্লয় হয় $400 উপরে হলেও আপনাকে ট্যাক্স পে করতে হবে, বিকজ আপনি নট পেইং দ্য সোশ্যাল সিকিউরিটি আর মেডিকেয়ার। সো এমপ্লয়ি পোর্শন এবং এমপ্লয়ার পোর্শন 6.2% সোশ্যাল সিকিউরিটি, 1.45% মেডিকেয়ার, এগুলো কিন্তু আপনার দিতে হবে। বা W2 বেলায় আপনি 25,900 পর্যন্ত আপনার ট্যাক্স যদি ইনকাম থাকে সো আপনার পে করতে পারেন। সো ফর এক্সাম্পল আপনার মনে করেন আপনার 26,000 টাকা আপনার W2 ইনকাম, তাহলে সেখানে 25,900 টাকা চলে যাচ্ছে আপনার ডিডাকশন, সেখানে মাত্র $100 ট্যাক্সেবল ইনকাম। এটার ট্যাক্স আপনি 10% ধরেন, আপনার 10 টাকা। সো এটা হচ্ছে আপনার ট্যাক্স। এরপর আপনি বাচ্চার ক্রেডিট পাইলেন, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, যে কয়জন আছে তাদের চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, চাইল্ড অ্যান্ড ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিট যদি থাকে এগুলা, তারপরে মনে করেন এডুকেশন ক্রেডিট, এইগুলো আপনি পাবেন। সো অনেকে এই লো ইনকাম থাকলে আপনার ক্রেডিটটা বেশি পাওয়া যায়। রাইট। এখন যদি ইনকাম লেভেলটা বলতেন, যে ধরেন আপনি যেমনটি বললেন যে $25,900 পর্যন্ত হয় যদি, তাহলে আসলে এটা ট্যাক্স দিতে হবে না এখন, এবং সেটা হচ্ছে 10% ট্যাক্স দিতে হবে, রাইট? ইনকাম যদি এরকম করে ব্রেকডাউন দিতেন, যে যদি ইনকাম এর 25,000 একটা আপনি বলেই দিয়েছেন, তারপরে ধরেন আমরা যদি 50,000 ধরেন, তারপর যদি 100,000 ধরেন, এই ব্রেকডাউনটা পার্সেন্টেজ কত হবে তখন? ইয়েস, সো এটার একটা লিস্ট আছে আপনি যেটা বলতেছেন, মানে ট্যাক্স রেটটা। সো ট্যাক্স রেটটা আপনার 10, আপনি যেটা আমি বুঝতে পেরেছি, বাট এই মুহূর্তে আমার কাছে এক্স্যাক্ট লিস্টটা নেই, বাট আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। যখনই সার্টেন, যেমন মনে করেন 25,000 সিঙ্গেল মেরিট ফাইলিং জন্য ডেফিনেটলি আপনার 10% হবে। আই বিলিভ 77,000 এর উপরে গেলে হয়তো 12% পড়ে যাবে। সেটা একটা লিস্ট আছে, হয়তো আমি নেক্সট প্রোগ্রামে নিয়ে আসতে পারবো। তবে এখানে যে জিনিসটা আপনি আরেকটা হয়তো ক্লিয়ার করতে চাচ্ছেন, সেটা হচ্ছে ইএসির ব্যাপারটা। সো কত ইনকাম থাকলে আর্ন ইনকাম ক্রেডিটটা বাদ পড়ে যাবে যে বাচ্চার জন্য, যেটা আমি একটু আগে বলেছিলাম 3,000,
5,000 এই জিনিসগুলো। সো আপনি যদি আপনার যদি কোনো বাচ্চা না থাকে, সো মেরিট ফাইলিং জয়েন্টলি 22,600 পর্যন্ত আপনি একটু ক্রেডিট পেতে পারেন ম্যাক্সিমাম। আর ওয়ান বাচ্চা যদি হয় আপনার 49,000 পর্যন্ত আপনি ইনকাম রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি স্টিল ক্রেডিট পাবেন, বাট এর উপরে চলে গেলে আপনি ক্রেডিট পাবেন না, মানে আর ইনকাম ক্রেডিটটা। আর 2 বাচ্চা হচ্ছে 55,529, 3 বাচ্চা হচ্ছে বা 3-এর অধিক হচ্ছে 59,187। এর উপরে গেলে কিন্তু আপনি ইআইসিটা পাবেন না। সো ওই দিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে আপনি 60,000 ইনকাম নিয়ে আসছেন, আপনি বলতেছেন আমার বাচ্চার ক্রেডিট কেন পেলাম না, বিকজ আপনি ট্রাস্ট হোলের বাইরে চলে গেছেন। এই জন্য যাদের ইনকাম কম তারা কিন্তু আর্ন ইনকাম ক্রেডিটটা বেশি পায়। সো এখন ফার্স্ট অফ অল আর্ন ইনকাম ক্রেডিটটা কেছে ইউ আর্ন দ্য মানি, ইউ মেক দ্য মানি, মানে আর্ন করেছেন ফিজিক্যালি এবং আপনি ক্রেডিটটা পাচ্ছেন। সো এটা গভর্নমেন্ট কেন দিচ্ছে? যদি এই আর্ন ইনকাম ক্রেডিটটা যদি না থাকতো তাহলে অনেকে কিন্তু কাজে যেত না, আনএমপ্লয়মেন্ট রেটটা বেড়ে যেত। এই জন্য কংগ্রেস এটা কন্টিনিউ এক্সটেন্ড করে আপনার ইআইসিটা দিয়ে যাচ্ছে। সো অনেক সময় আমরা দেখি যে আর্ন ইনকাম ক্রেডিট পাওয়ার জন্য অনেকে বছরে অর্ধেক কাজ করে আর অন্য সময় করে না। বাট আপনি দেখেন একদিকে আপনি ইআইসি পাচ্ছেন, আপনি অনেকগুলো বেনিফিট পাচ্ছেন, কিন্তু আপনি যখন বাড়ি গাড়ি এগুলো কিনতে যাবেন ইউ ক্যান নট ডু এনিথিং। সেগুলো আপনি কোনোভাবে কোয়ালিফাই হবেন না। তখন আপনার আস্তে আস্তে আমি 25% ডাউন পেমেন্ট, 35% ডাউন পেমেন্ট দিব, অনেক সময় 35% ডাউন পেমেন্ট। সো ওয়ার ইজ মানি কাম ফ্রম? আপনি সারা বছর দেখেছেন 20,000 22,000, তো এখন আপনার এগুলো করতে গেছে, দ্যাটস কোয়েশ্চেনেবল। সো আপনি একটা যে ইনকামগুলো আপনি অ্যাকচুয়ালি ইনকাম, সব ইনকামটা আপনার রিপোর্ট করা দরকার। জি, অনেক ধন্যবাদ। এবার যদি ট্যাক্সে মেডালিয়ান ওনার যারা রয়েছেন তাদেরকে টিএলসির কাছে ফিনান্সিয়াল রিপোর্ট আসলে ডিসক্লোজ করতে হবে, এটির ব্যাপারে যদি একটা আপডেট দিতেন। এটা হচ্ছে মেডালিয়ান ওনারদের জন্য, শুধুমাত্র যাদের মেডালিয়ান ওনার আছেন এবং মেডালিয়ান ওন করেন, একটা হোক 5টা হোক, তাদেরকে টিএলসি যেটা তারা বলতেছে যে ইউ হ্যাভ টু সাবমিট দ্য ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার। সো এটা আপনাদের কাছে যারা মেডালিয়ান ওনার, যদি আপনার ইমেল ইনফরমেশন থাকে হয়তো তারা আপনাদের ইমেল এটা করতেছে, আর না হলে আপনি টিএলসির সাথে যোগাযোগ করে এটা আপনি বের করে নেবেন। নাও এটা ডেডলাইন হচ্ছে আপনার October 1st, 2022। সো আপনার মেডালিয়ান রিলেটেড যত ইনকাম, 1 নম্বর হচ্ছে আপনার স্টেপ 1, স্টেপ 2। স্টেপ 1 হচ্ছে লিস্ট অল মেডালিয়ান ট্যাক্সি ক্যাপ লাইসেন্স ইউ আর ফাইলিং এ ডিসক্লোজার। সো আপনার একটা ওয়ার্কশিট আছে, এটার মধ্যে আপনার লিস্ট করতে হবে কয়টা মেডালিয়ান আছে এবং নাম্বারগুলো আপনি লিস্ট করবেন। এবং মেডালিয়ান রিলেটেড ইনকাম অ্যান্ড এক্সপেন্স যেটা আছে, আপনার যে মনে করেন মেডালিয়ানের আন্ডারে আপনার গাড়ি আছে, সে গাড়ি দিয়ে আপনি কী ইনকাম অ্যান্ড এক্সপেন্সটা করতেছেন এটার একটা লিস্ট আপনার করতে হবে। অ্যান্ড অলসো টোটাল লাইবিলিটি ইন্স্যুরেন্স প্রিমিয়াম যে আপনি পে করেন, যে আপনার লোন বাবদ বলেন, আপনার গাড়ির পারপাস বলেন, এগুলো আপনার লিস্ট করতে হবে। অ্যান্ড অলসো আপনার যে কোনো লোন আছে কি না এই মেডালিয়ানের এগেনস্টে কিংবা গাড়ির এগেনস্টে, এটা আপনার করতে হবে, লিস্ট করতে হবে। ইভেন দা আপনি যদি কোনো ব্যাংকরাপসি করে থাকেন সেটারও আপনার ডিটেল এখানে থাকতে হবে। এই ইনফরমেশনগুলো আপনি ওয়ার্কশিট করার পরে দেন সেকেন্ড স্টেপে যাবেন, দ্য টিএলসি মেডালিয়ান ওনার ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার অনলাইন ফর্ম। সো আপনার আমি মনে করি যে আপনার যারা মেডালিয়ান ওনার, যারা মেডালিয়ান ওন করেছেন, তারা হয়তো আপনাদের যখন ফর্ম ফিল আপ করেন এখানে আপনি ইমেল দিয়ে রাখছেন, আপনারা অলরেডি একটা ইমেল পাবেন। সো ইমেলের মধ্যে এই জিনিসটা আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে এটা সাবমিট করতে হবে। এটার ডেডলাইন হচ্ছে October 1st, 2022। দেন আপনারা যদি এটা করতে না পারেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আওয়ার অফিস, সো উই ক্যান হেল্প দেন। এখানে মেবি আপনার পিএনএল করতে হয়, কিংবা আপনার যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি না বুঝে থাকেন, ইউ ক্যান কন্ট্যাক্ট আওয়ার অফিস, দে ক্যান হেল্প দ্যাট। ওকে, সো ইউ নিড টু সাবমিট দ্যাট আপনার ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার অনলাইন ফর্ম। অ্যান্ড অলসো ইউ ক্যান গো টু দ্য টিএলসি ওয়েবসাইট, ওইখান থেকে আপনি লিঙ্কটা বের করে। এটাতে সুবিধা অসুবিধা কি আছে? এটা রিকোয়ারমেন্ট। সো নিউ ইয়র্ক স্টেট যে টিএলসি যে ট্যাক্স অ্যান্ড লিমিটেশন কমিশনার, তারা চাচ্ছে যে প্রতিটা মেডালিয়ান ওনার ইনফরমেশন তাদের কাছে থাকুক, তারা রাখুক। আপনি দেখেন অনেকগুলো রুল রেগুলেশন পরিবর্তন হচ্ছে, যে আপনার মনে করেন কয়েকদিন আগে $65 মিলিয়ন তারা অ্যাপ্রুভ করেছে, গ্রান্ট অ্যাপ্রুভ করেছে। সো ট্যাক্সি মেডালিয়ান ওনাদের যাদের $170,000 নিচে লোন আছে, তারা এটার জন্য এলিজিবল, তারা অনেক বেনিফিট পাচ্ছে। সো আমার মনে হয় দেন ইট দ্য মোর ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস
সো এগুলো এখান থেকে তাদের যদি ডেটা থাকে এখান থেকে নিতে পারে, তারা কুইকলি ভেরিফাই করতে পারবে কার কি অবস্থা। এটা কি আসলে একটা ক্রস চেক করা যে আসলেই No, it's not the call. I don't think so, but এটা রিকোয়ারমেন্ট ট্যাক্স অ্যান্ড লিমোজিন কমিশনার তারা বলতেছে মেডালিয়ান ওনার নিড টু সাবমিট দ্য ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার। তারপর আপনারা 311 যারা অনেক কিছু জানতে চান দেখেন কল 311 or TLC, তারা হয়তো মানে এখানে কোনো হিডেন পারপাস আছে কিনা? No, I don't think so. So this is the requirement. Sometime দেখেন না বড় বড় ব্যাংকগুলো তাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনার বিভিন্ন জায়গায় সাবমিট করতে হয়, মেক শিওর তারা তাদের যে এথিক্যাল বিষয়গুলো আছে তারা যেন এগুলো অ্যাপ্লাই করে। এখন ধরেন কোনো ট্যাক্সি মেডালিয়ান ওনার তিনি অন্য কোথাও জবও করেন, এটাও যখন টিএসসিতে সাবমিট করবে তখন তাকে ফুল তার ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিতে হবে? গুড কোয়েশ্চেন, রাইট। সো দিস তারা বলেছে মেডালিয়ান রিলেটেড ইনকাম অ্যান্ড এক্সপেন্স, সো দ্যাট গোজ টু দ্য মেডালিয়ান রিলেটেড গাড়ি এবং মেডালিয়ান এই দুইটার ইম্পোর্টেন্ট। সো অন্য যদি কোনো যদি জব থাকে ইউ ডোন্ট হ্যাভ টু রিপোর্ট দ্যাট হিয়ার, নো। ওকে, মানে পার্সোনাল মানে মেডালিয়ান রিলেটেড ছাড়া অন্য কোনো কিছু তাকে দিতে সো ফার আমাদের কাছে যে এক্সপেন্স, ইয়েস দ্যাটস তারা বলতেছে ইনকাম অ্যান্ড এক্সপেন্স রিলেটেড টু অপারেশন অফ দ্য মেডালিয়ান ট্যাক্সি ক্যাব। সো ক্লিয়ারলি তারা বলতেছে মেডালিয়ান ট্যাক্সি ক্যাবের ইনফরমেশন, নট আদারওয়াইজ ইটস আ প্রবলেম। ইট কুড বি প্রবলেম হতে পারে, হয়তো তারা আবার রিমাইন্ডার দিবে, আরও ডেডলাইন দিবে। এখন ডেডলাইন হয়তো ওরা কেউ যদি মিস করে হয়তো রিকোয়েস্ট করে এক্সটেনশন করা যেতে পারে, বাট উই ডোন্ট হ্যাভ এনি গাইডলাইন ইয়েট, বাট আপনাকে সাবমিট করতে হবে। জি, অনেক ধন্যবাদ। এইবার এসবিএল লোন এ নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করেছি, কিভাবে এসবিএল লোন পেতে হবে, কত কিছু আমরা বলেছি। রাইট, এবার কিভাবে পে করতে হবে, কিভাবে পে করতে হবে। রাইট, 30 মান্থ অলরেডি পার হয়ে যাচ্ছে অনেকের, ভেরি ক্লোজ। সো তাদেরকে অবশ্যই এই এসবিএল লোন আপনাদের এগুলো রিপে করতে হবে। সো আমরা অনেকবার বলেছি পে চেক প্রোটেকশন প্রোগ্রাম, ইউ ডোন্ট হ্যাভ টু পে ব্যাক, বাট এসবিএল লোন আপনার 30 বছরের যেটা 3.75% ইন্টারেস্ট রেটে আপনারা পেয়েছেন, সেইটা 30 বছর আপনারা পে করতে পারবেন। সো এখন কিন্তু এসবিএ আপনাদের কাছে যারা লোনটা পেয়েছেন তারা কিন্তু আপনাদের কাছে ইমেল করছে যে আপনি এসবিএ এর ওয়েবসাইটে গিয়ে আপনি লগ ইন করার জন্য। সো আপনি ইচ্ছা করলে যদি কেউ যদি ফুল পে করতে চায় দেন আপনি যেতে পারেন মেক এ পেমেন্ট টু এসবিএ আর এসবিএ ওয়েবসাইটে গিয়ে এটা করতে পারেন, অথবা pay.gov ওখানে গিয়েও ডাইরেক্টলি আপনার একটা ফর্ম আছে 1201 আই বিলিভ। সো ওখানে ওই ফর্মটা ফিল আপ করে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে আপনার লোন নাম্বার আপনার এগুলো বসিয়ে আপনি ফুল পে করতে পারেন ইফ ইউ ওয়ান্ট টু। বাট আপনি যদি মান্থলি এই পে করতে চান তাহলে আপনার একটা অ্যাকাউন্ট সেট আপ করতে হবে, সেটা হচ্ছে এসবিএ ক্যাপিটাল অ্যাক্সেস ফাইন্যান্সিয়াল সিস্টেম CAFS। সো এখানে গিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে সুলতান আমরা একটু কথা বলে রাখি, যদি কেউ এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে না পারেন, সো আমাদের অফিস আপনাদেরকে হেল্প করতে পারে। সো ইউ ক্যান গো, এখানে মোস্ট লাইকলি আপনার লগ ইন ইনফরমেশন, ইউজার আইডি, পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। দেন আপনার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, অলসো কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার বাসার ইনফরমেশন, রেসিডেন্সিয়াল ইনফরমেশন দিবেন, দেন আপনার ইমেল। সো এগুলো দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যান্ড পাশাপাশি আপনার সোশ্যাল সিকিউরিটি কিংবা এসবিএ লোন নাম্বার এগুলো লাগবে। এগুলো আপনার যে আপনি যে এই অ্যাগ্রিমেন্ট করেছেন এসবিএর সাথে, আমরা যখন এসবিএ লোনটা নিয়ে আপনার একটি যে 19 পেজের একটা অ্যাগ্রিমেন্ট আছে, ওটার মধ্যে সব ডিটেল আছে, ওকে আনলেই আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সো ওখানে আপনি দেখতে পারবেন আপনার টোটাল ব্যালেন্স কত, আপনার ইন্টারেস্ট রেটটা কী, আপনি কত টাকায় প্রতি মান্থলি কত টাকা আপনি পে করতে যাচ্ছেন। সো এটা ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু ফরগিভেবল নয়। আমি আবার বলে দিচ্ছি, দিস ইজ নট আ ফরগিভেবল, ইউ হ্যাভ টু পে দিস মানি। রাইট, এমনিতে ধরেন এসবিএল লোন আমাদের কাছে এখন অনেক পপুলার, আমরা অনেক শুনেছি এটা নিয়ে বিকজ অফ প্যান্ডামিক। রাইট, কিন্তু এই লোন তো সব সময়ই ছিল, এখনো আছে, ডিফারেন্ট। তো কেউ যদি একটা স্মল বিজনেস খুলতে চায় নতুন, সে কিভাবে এসবিএ থেকে লোন নিতে পারে? প্যান্ডামিক বাদ দেই, নতুন করে ধরেন আজকে এখন এই মুহূর্তে কেউ যদি একটা বিজনেস করতে চায় এবং তার কিছু লোন দরকার, then what is the process? রাইট, আপনি যেটা বলছেন এটা হচ্ছে স্টার্ট আপ বিজনেস। স্টার্ট আপ বিজনেসে অনেক সময় লোন পাওয়াটা খুব কঠিন, বাট এসবিএ এর অনেক আছে, যেমন 7 লোন, 504 লোন, আরও অনেকগুলো লোন আছে এসবিএ এর আন্ডারে। এখানে আপনি ওয়েবসাইটে গেলে অনেকগুলো ডিটেল পাবেন। সো ওইখানে গিয়ে স্টার্ট আপ বিজনেস সহজে লোন পাওয়া। তো আপনি যদি প্ল্যান থাকে, বিজনেস প্ল্যান, যে আপনার একটা সুন্দর একটা প্ল্যান যদি রেডি করতে পারেন, সো ইউ ক্যান গেট দ্য লোন বিভিন্ন ল্যান্ডারের মাধ্যমে কিংবা আপনি এসবিএ এর মাধ্যমে। এসবিএ এর কাছে যদি আপনি
অনেক সময় স্টার্ট আপ বিজনেস যদি সাবমিট করেন, অনেক ল্যান্ডার আপনার সাথে যোগাযোগ করবে। ওরা হচ্ছে SBA অ্যাপ্রুভ ল্যান্ডার, তারা আপনার সাথে যোগাযোগ করবে। তো আপনার যদি আপনার যে প্ল্যানিংটা, বিজনেস প্ল্যানিংটা ঠিকমতো যদি সাবমিট করতে পারেন, মেবি ইউ ক্যান গেট দ্য লোন। দিয়ার ইজ এ লট অফ ল্যান্ডার, তারা প্ল্যানটা যদি ভালো থাকে তারা কিন্তু লোন দেয়। এবং আমি একবার একটা করতে চাইছিলাম যে প্ল্যান, মানে আপনাদের এই যে যারা ট্যাক্স পেয়ার, যারা বিজনেস ওনার, আমি কিছু জিনিস নিয়ে আসবো, আপনার রিসোর্স নিয়ে আসবো, যেগুলোর মধ্যে লেখা থাকবে স্টার্ট আপ বিজনেস কীভাবে লোন পাবে, কীভাবে গ্রান্ট পাবে। সো হয়তো আমরা নেক্সট প্রোগ্রামে আমরা এটা একটু আলোচনা করবো। ইয়েস, অনেকে বিজনেস ওপেন করতে চাই, তবে ওপেন করার সময় আপনাদের অবশ্যই এন্টিটিটা কীভাবে করবেন এটা কিন্তু আপনার অ্যাকাউন্টেন্ট, CPA, এনরোল এজেন্ট ওদের সাথে আগে কথা বলে নেবেন। হুট করে আপনারা কিন্তু জাস্ট কর্পোরেশনটা ওপেন করবেন না। অনেক সময় কর্পোরেশন ওপেন করেন ঠিকই, কিন্তু যখন প্রফিটটা শুরু হয় তখন আপনার ডাবল ট্যাক্স দিতে হয়। সো এই ধরনের ডাবল ট্যাক্স থেকে অ্যাভয়েড করার জন্য আপনি আপনার অ্যাকাউন্টেন্টের সাথে যোগাযোগ করবেন, যেন আপনাকে ঠিকমতো অ্যাডভাইস দেন এবং এন্টিটিটা ঠিকমতো করতে পারেন। রাইট, আমার মনে হয় এটি অনেকেরই কাজে লাগবে। রাইট, আমরা প্রায় সময় দেখি বেশিরভাগ আমাদের কাছে যেসব ক্লায়েন্ট আছে তারা যে আমি একটা কর্পোরেশন করে ফেলেছি। কি করেছেন? সি কর্পোরেশন। সো সি যখন ট্যাক্সটা দিতে হয়, আমি এখানেই ট্যাক্স দিচ্ছি এই কর্পোরেট লেভেলে, আবার পার্সোনালি ট্যাক্স দিতে হবে যখন ডিভিডেন্ড নেয়। তো তখন বলতেছে তাহলে এটা কেন করলাম, রাইট? সো এই জন্য আপনার প্ল্যানিংটা ঠিক থাকতে হবে, আপনি কি করতে চাচ্ছেন। আপনি LLC-তে প্রত্যেকটা অ্যাকাউন্ট্যান্ট যদি আপনি যে রাইট পার্সনের কাছে যান, তারা কিন্তু আপনাকে সুন্দর করে বোঝাতে পারবে এই আপনার S কর্পোরেশন, LLC এবং C কর্পোরেশন, সোল প্রপার্টিশিপ, এগুলার হচ্ছে টার্মটা কি, কোনটা করলে আপনি বেনিফিট হবে। সো এগুলো আপনি বুঝে তখন আপনি ডিসিশন নিতে পারবেন কোনটা বেশ হবে। জি, অনেক ধন্যবাদ। আমার সময় প্রায় শেষের দিকে। তারপর আমরা জানি যে স্টুডেন্ট লোন 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত মওকুফ হয়েছে। এখন কেউ যদি এই গ্রান্ট পেয়ে থাকে, এই মওকুফের আওতায় পড়ে থাকে, সেক্ষেত্রে এই অর্থ তারা কিভাবে ইনভেস্ট করতে পারে বা কি করতে পারে? এটা সুন্দর পয়েন্ট তুলেছেন। আমরা গত প্রোগ্রামে এটা আপনাদের তুলে ধরেছেন $10,000 যে ক্যান্সেলেশন অফ দ্যাট, যেটা স্টুডেন্ট লোন মাফ করেছে। নাও দেখেন, এটা আপনার ডিসেম্বর পর্যন্ত পুশ করা হয়েছে, ডিসেম্বরের পরে কিন্তু অনেকের লোন শুরু হয়ে যাবে। সো যাদের 10,000-এর নিচে লোন ছিল তাদের কিন্তু মাফ হয়ে যাচ্ছে। সো যেহেতু আপনাদের লোনটা মাফ হয়ে যাচ্ছে, সো আপনি থিঙ্ক করেন এইভাবে যে 10,000 টাকা যদি মাফ না হতো তাহলে আপনার প্রতি মাসে মাসে কত টাকা করে দিতে হতো। সো লেটস সে $250 পার মান্থ কিংবা $500। সো ইনস্টেড অফ $250 এখন আপনি এই টাকা মাপ পেয়েছেন বলে আপনি মনে করেন লাইবিলিটিতে না গিয়ে, লাইবিলিটি অর্থ কি, আপনি হয়তো একটা আইফোন কিনবেন, আপনি হয়তো একটা ভালো একটা স্টোরে গিয়ে ভালো একটা কিছু কিনবেন, লেটস সে গুচি স্টোরে গিয়ে আপনি একটা এক্সপেন্সিভ কিছু কিনলেন, ওখানে না গিয়ে লাইবিলিটি না করে আপনি বরঞ্চ আপনি যদি স্মার্ট ওয়ে আপনার ফাইন্যান্সিয়াল এডুকেশন যদি আপনি নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে এই যে $250 যেটা 10,000 টাকা মতো করে আপনি যে পে করতেন, এই টাকাটা আপনি ইনভেস্ট করে ফেলেন। ফর এক্সাম্পল, আমি কোনো একটা সময়ে আপনাদের এই TBN-এ বলেছিলাম হাউ টু বিকাম মিলিয়নার, ওখানে আমি হয়তো ETF নিয়ে কথা বলেছিলাম। সো কোনো একটা ETF-এ প্রতি প্রতি মান্থলি আপনি $250 কি আপনার লোনের যে পরিমাণ ছিল প্রতি মাসে মাসে যেটা পে করতো, এটা আপনি 10,000 পর্যন্ত ওখানে ট্রান্সফার করেন। সো মানি কন্টিনিউ গ্রোয়িং যদি ইকোনমি ভালো হয়। সো অ্যাটলিস্ট আপনার লাইবিলিটিটা থাকলো না, বাট অ্যাসেটটা আপনার বাড়লো, সেই ক্ষেত্রে আপনার বেনিফিট হবেন বেশি। সো আমার সাজেশন হচ্ছে যেহেতু ক্যান্সেল করেছে, সো আপনাদের এটা গুড নিউজ। সো ইউ ক্যান ইনভেস্ট দোজ মানি টু ETF ফান্ড। সো ETF আরাম করতে দিবেন না, হ্যাঁ? সো ইয়েস, ইউ ক্যান ডু দ্যাট, বাট থিং ইজ আপনি লাইবিলিটি সাইড না গিয়ে আপনি অ্যাসেট কিনেন, আপনার ইউ ক্যান বিকাম ওয়েলথি, দেন আপনি ওখান থেকে মানি মেক করে ইউ ক্যান এক্সপ্যান্ড দ্যাট। সো দ্যাটস ইজি, আই থিঙ্ক। মিলিয়নিয়ার হওয়ার উপায়। যাই হোক, আজকে আমাকে শেষ করতে হচ্ছে। মোহাম্মদ হাশেম, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। এবং দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।